সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের লাইভ ক্লাসের লিংক দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে প্রবেশ করেন। দুঃখিত আজকে একটু দেরি হচ্ছে, বিদ্যুৎ না থাকার কারণে একটু দেরি হয়েছে। যারা যারা ক্লাসে জয়েন করতেছেন সবাই একটু হাজির লেখেন, সবাই একটু হাজিরা দেন, আমরা দ্রুত আমাদের ক্লাসে চলে যাব। আমার ছুটি হয়ে আছে, তাও আমি ছুটি যাচ্ছি না, শুধু আপনাদের কারণে যে ক্লাস বন্ধ যাবে। সবাইকে শুভেচ্ছা, আজকে ধন্যবাদ লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করি। আমরা দণ্ডবিধি শেষ করেছি। প্রত্যেকে এই ধরনের গাইড আছে, সেটা রায়হান স্যারের হোক, শরীফুল স্যারের হোক, দ্যাট এনি টাইপস অফ অফিসার, যে কোনো স্যারদের গাইড হোক, আপনারা একটা গাইড কিনবেন। গাইড কিনে কার্যবিধি এবং দণ্ডবিধি পড়ানো হয়েছে। এই দুইটার যত প্রশ্ন আছে এখানে স্পেসিফিক প্রশ্ন দেওয়া আছে, কার্যবিধির প্রশ্ন আলাদা, দণ্ডবিধির আলাদা। এই দুইটার প্রশ্ন পড়ে একদম পুরো আয়ত্ত করে ফেলবেন। 2 দিনের মধ্যে আমি দণ্ডবিধির রেকর্ড, অডিও রেকর্ড দিব, সেটা শুনবেন আর এই দুইটার প্রশ্নগুলো পড়ে ফেলবেন। আর একটা হচ্ছে, আমরা সাক্ষ্য আইন তাড়াতাড়ি শেষ করব, তারপর সাক্ষ্য আইনে প্রশ্ন পড়ব, তারপর পিআরবি শেষ করব, পিআরবির প্রশ্ন পড়ব। প্রত্যেকে যাদের কাছে গাইড নাই, একটা গাইড সর্বোচ্চ 400 থেকে 500 টাকা। আপনি যদি বই নাও কেনেন অসুবিধা নেই, একটা গাইড কেনেন। প্রশ্নগুলো একটু বোঝার চেষ্টা করেন। আজকে পড়ব আমরা সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন 1872। আচ্ছা, এই সাক্ষ্য আইনটা কি আসলে? আপনারা প্রত্যেকে একটা কথা শুনে থাকবেন, সাক্ষ্য আইন অনেক কঠিন, সাক্ষ্য আইন অনেক কঠিন। আইনের মধ্যে সবচেয়ে কঠিন সাক্ষ্য আইন। তার মানে প্রথমেই আমাদেরকে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আসলেই কি সাক্ষ্য আইন কঠিন? আসলে সাক্ষ্য আইন কঠিন নয়। মনে করেন আপনার বাড়ি থেকে 4-5 মিনিট হেঁটে গিয়ে রাস্তার পাশে একটা বড় তাল গাছ আছে বা ঝোপ আছে। ছোটবেলা থেকে আপনি শুনে আসতেছেন ওই ঝোপ অথবা তাল গাছের ওইখানে ভয় আছে। মা বাবা বা সবাই বলতো, বাড়ির সবাই, ওইখানে কিন্তু ভয় আছে, ওইখানে একটু কেমন কেমন, রাত্রিবেলা হেঁটে গেলে মানে কালো বিড়াল দেখা যায়, সাদা বিড়াল, গাছ লড়ে। এখন বিষয়টা কি দেখেন, আপনি সব জায়গা থেকে হেঁটে আসবেন রাত্রবেলা, আপনার কোনো ভয় নাই। তো যখনই ওই জায়গাটায় আসবেন তখনই কিন্তু মনে পড়বে, ও এখানে তো ভয় আছে।
ওইখানে আসলেই তখন আপনার অটোমেটিক মনে পড়বে এখানে তো ভয় আছে, কারণ আপনার ব্রেনে একটা সিগন্যাল দেওয়া হয়েছে। কিন্তু যে লোকটা কোনোদিন এই পথ দিয়ে হাঁটে নাই, সে কিন্তু অনায়াসে হেঁটে যাচ্ছে, তার কিছুই হচ্ছে না। প্রতিটি ভয় এভাবে তৈরি হয়। তো সাক্ষ্য আইনটা সম্পর্কে এই যে প্রচলিত কথা, সাক্ষ্য আইন অনেক কঠিন, সাক্ষ্য আইন দাঁত ভেঙে যায়, অনেক কঠিন, এগুলো কিন্তু আমরা শুনে শুনে ব্রেনে একটা ভয় তৈরি হয়েছে, সাক্ষ্য আইন জানি কি যেন কঠিন। আসলে সাক্ষ্য আইন কঠিন নয়। এখন সাক্ষ্য আইন কে সহজ করে দেবে? আমি সহজ করে দেব আপনাদেরকে। সাক্ষ্য আইনের ভাষাগুলো একটু জটিল, এটা আমরা সহজ করব, বোঝার চেষ্টা করব বেসিক ওয়েতে, বেসিক বোঝার চেষ্টা করব। এবং সাক্ষ্য আইনের কিছু স্পেসিফিক এরিয়া আছে যেখান থেকে লিখিত প্রশ্ন হয়, আমরা শুধু সেই এরিয়াগুলোকে বেশি করে টাচ করব, আর বাকিগুলো আমরা আয়ত্তে নিব না, তাহলে আমাদের ওইগুলো মাথায় নিতে গেলে আসলগুলো মাথা থেকে বের হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা সাক্ষ্য আইনটা, ওই যে ভয়, এটা আমাদের আর ভয় করার দরকার নাই। আমরা সাক্ষ্য আইনটাকে মনে করব সহজ, মাত্র 167টি ধারা। আপনি ফৌজদারিতে 565 ধারা পড়ে আসলেন, আপনার কিছুই মনে হইল না। দণ্ডবিধিতে 511টা ধারা পড়লেন, কিছুই মনে হইল না। তাহলে 166 ধারায় আমরা এত ভয় পাবো কেন? নো ফিয়ার। আমরা এটাকে স্মার্টলি আয়ত্ত করব। তাহলে সাক্ষ্য আইন সম্পর্কে ভয় আর নয়। একটা আইনের একটা হিস্টোরি থাকে, ইতিহাস। এই ইতিহাস থেকে একটা প্রশ্ন হয়, যেমন সাক্ষ্য আইন কত সালে প্রণীত হয়? ফৌজদারি কার্যবিধি কত? 1898। দণ্ডবিধি 1860। সাক্ষ্য আইন 1872। তাহলে সাক্ষ্য আইনের কাজটা কি? ফৌজদারি কার্যবিধির কাজটা কি? কার্যের বিধিবিধান, অর্থাৎ পদ্ধতিগত আইন, কোন পদ্ধতিতে পুলিশ কাজ করবে, ম্যাজিস্ট্রেট কাজ করবে। দণ্ডবিধি, দণ্ডের বিধিবিধান, কোনটা কোন কাজটা করলে কোন অপরাধ নাম হবে এবং তার কি শাস্তি হবে। কিন্তু এই সাক্ষ্য আইন হচ্ছে আদালতের মধ্যের কার্যক্রম। আমরা পড়ছিলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আর বিচারিক ম্যাজিস্ট্রেট হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট বাইরে কাজ করে, রোডঘাট এই সেই, আর বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতের মধ্য থেকে বিচার করে, চার দেয়ালের মধ্যে। তাই সাক্ষ্য আইনটাকে আপনি মনে করবেন এই চার দেয়ালের মধ্যে। আদালত ভবনে হচ্ছে সাক্ষ্য আইনটা কি? একজন বিচারক বসে আছে, দুই পক্ষের দুই অ্যাডভোকেট, উকিল বসে আছে, এইদিকে আসামি, এইদিকে বাদী বিবাদী আর আত্মীয় স্বজন, মামলার সাথে সংশ্লিষ্ট কয়েকজন লোক সামনে চেয়ারে বসে আছে। আদালত চলতেছে। ইওর অনার, আমি প্রথমেই আমার মক্কেলের সপক্ষে কিছু যুক্তিতর্ক অথবা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে চাই। অনুমতি দেওয়া হলো। সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করলো। এরপরে বিরোধী যে উকিল, সে অবজেকশন মিলট, বাদীপক্ষের এই সমস্ত সাক্ষ্য মিথ্যা, আমিও এর পাল্টা সাক্ষ্য উপস্থাপন করতে চাই। অনুমতি দেওয়া হলো। এই যে একটা আদালত চলতেছে, এইখানে সাক্ষ্য আইন।
আদালত অর্থাৎ সাক্ষ্য আইনটা কি, অ্যাডভোকেট আর আদালত এই দুইজনের মাঝখানে থেকে কাজ করে। দণ্ডবিধিতে কোনো একটা লোক অপরাধ করলো, একটা লোক চুরি করছে, এই চুরিটার সংজ্ঞা শাস্তি কোথায় আছে? দণ্ডবিধিতে। একদম মনোযোগ সহকারে শোনেন। একটা লোক চুরি করলো, দণ্ডবিধিতে বলা হয়েছে যে চুরি করছে, এই শাস্তি। এখন কার্যবিধিতে গিয়ে আপনি 46 ধারায় তাকে গ্রেপ্তার করে নিয়ে আসলেন। দণ্ড করছে দণ্ডবিধিতে, গ্রেপ্তার করলেন কার্যবিধিতে। এখন এই চুরিটা প্রমাণ করবেন কোন আইনে? এই চুরিটা প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনে। এটা হচ্ছে সেই সাক্ষ্য আইন যেটা আপনি প্রমাণ করবেন। অর্থাৎ এখন আপনি যে একটা আলামত আদালতে নিয়ে আসবেন, সেটা আদালত গ্রহণ করবে নাকি করবে না, এইটা নির্ভর করে। তখন আদালত সাক্ষ্য আইনের দিকে তাকায়, কারণ সাক্ষ্য আইন বলে দেছে কোনটা গ্রহণ করা যাবে আর কোনটা গ্রহণ করা যাবে না। সাক্ষ্য আইন বলে দেছে যে কোনটা গ্রহণযোগ্য হবে, কোনটা গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য কথার বা অর্থাৎ সাক্ষ্য আইনের ভাষায় তাকে বলে প্রাসঙ্গিক। আপনি আদালতে একটা দলিল উপস্থাপন করলেন বা একটা আলামত উপস্থাপন করলেন, তখন আদালত সাক্ষ্য আইনের দিকে তাকাবে যে সাক্ষ্য আইনে এই আলামতটা গ্রহণ করার নির্দেশ আছে কিনা। অর্থাৎ কোনো আলামত আদালত গ্রহণ করবে কি করবে না, সেটা সাক্ষ্য আইনের দিকে তাকিয়ে সাক্ষ্য আইনের নির্দেশনা মতে সেইভাবে আদালত গ্রহণ করে, এবং এর ফলে সেই সাক্ষ্য আইনের ফলে, সাক্ষ্য আইনের মাধ্যমে, সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার মাধ্যমে অপরাধীকে শাস্তি প্রদান করা হয়। মনে করেন একজন চুরি করে ধরা পড়ল, পুলিশ তাকে কার্যবিধিতে গ্রেপ্তার করে 61 ধারায় আদালতে 24 ঘন্টার মধ্যে প্রেরণ করলো। এখন কোর্ট বসলো। এখন এই যে চুরি করছে, মৌখিকভাবে বললে তো হবে না, এটা তো সাক্ষী লাগবে। আদালত সাক্ষী ডাকলো। এই ধ্রুবরাজ দাদা সাক্ষী দিতে আসলো। তখন সে বলল, স্যার আমি অমুকের কাছ থেকে শুনছি যে ও চুরি করছে, আমি নিজে দেখি নাই। এই সাক্ষী কি গ্রহণযোগ্য হবে? হবে না। আবার তাকে ডাকা হইল যার কাছ থেকে শুনছে, সে এসে বলল, স্যার আমিও তো নিজে দেখি নাই, আমার এবার ওই বাড়ির অমুকে জামাল বলছে যে অমুকে নাকি চুরি করছে। তাহলে এই যে একটা ভকাস, মানে কেউ কিছু দেখে নাই কিন্তু আন্দাজে সাক্ষ্য দিতেছে, তখন সাক্ষ্য আইন বলতেছে যে এই যে মৌখিক সাক্ষ্য, সাক্ষ্য আইনের 60 ধারায় বলছে এই যে মৌখিক সাক্ষ্য আপনাকে অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। মানে আপনি যেটা দেখছেন সেইটা যদি বলেন তখন এইটা আদালত গ্রহণ করবে, না হলে আদালত গ্রহণ করবে না। আপনার এই সাক্ষ্যের ফলে আদালত কোনো অপরাধীকে শাস্তি দিবে না। বোঝা গেছে? আপনি একটা দলিল উপস্থাপন করলেন, এই দলিলটা আদালত গ্রহণ করবে কি করবে না সেটা সাক্ষ্য আইনের নির্দেশ অনুযায়ী। পুলিশ অফিসার কি করলো? আসামির স্বীকারোক্তি গ্রহণ করলো। তো সাক্ষ্য আইন বলছে পুলিশ যদি আসামির স্বীকারোক্তি গ্রহণ করে, সেই স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? কারণ পুলিশকে বিশ্বাস নাই, সে মারধর করে, চাপ দিয়ে অথবা জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করতে পারে। তাই সেই পুলিশ যদি কোনো আসামির স্বীকারোক্তি গ্রহণ করে, সেটাও সাক্ষ্য আইন বলছে এইটা আদালতে গ্রহণযোগ্য হবে না।
আবার বলছে পুলিশ স্বীকারোক্তি গ্রহণ করলে সেটা আদালত মেনে নেবে কখন, যদি সেখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে। তাহলে এই যে বিষয়গুলা কোনটা গ্রহণযোগ্য হবে কোনটা হবে না, এই সমস্ত বিষয় অর্থাৎ সাক্ষ্য প্রমাণ কিভাবে নিতে হবে, কে কিভাবে বললে সেটা গ্রহণযোগ্য হবে, এই সমস্ত বিষয় হচ্ছে এই সাক্ষ্য আইনের মূল বিষয়। মূল বিষয় মনে করেন রাজধানী ঢাকাতে দিনের বেলা একটা মার্ডার হয়েছে। এই মার্ডারটা সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে। এখন এই সিসি ক্যামেরা তো 24 ঘন্টা চলতে থাকে। এখন মার্ডার হয়েছে মনে করেন 5 মিনিট। এখন আদালতের কাছে ওই সিসি ক্যামেরার পুরো 3 দিনের রেকর্ড নিয়ে আসছে। এখন আদালত কতটুকু সময় রেকর্ড রাখবে বলেন তো? এই 3 দিনের পুরো রেকর্ড আদালত রাখবে? গ্রহণযোগ্য হবে? আদালতের কাছে গ্রহণযোগ্য হবে ওই 5 মিনিট, যে 5 মিনিট মার্ডারটা সংঘটিত হয়েছে সাক্ষ্য আইনের 39 ধারায়। অর্থাৎ আপনি বিশাল একটা কথোপকথন রেকর্ড বা ভিডিও রেকর্ড নিয়ে আসলেন, তখন সাক্ষ্য আইনে বলে দিয়েছে কতটুকু রাখতে হবে, যতটুকু প্রাসঙ্গিক ততটুকু রাখতে হবে। এই বিষয়গুলো হচ্ছে সাক্ষ্য আইনের মূল বিষয়। তাহলে সাক্ষ্য আইন 1872 সালের আইন। সাক্ষ্য আইনে অধ্যায় আছে 11টা, ধারা আছে 166টা। অধ্যায় 11টা, ধারা আছে 166টা। তাহলে প্রথম অধ্যায়ে 1 থেকে 4 ধারা ঘটনার প্রাসঙ্গিকতা, দ্বিতীয় অধ্যায়ে 5 থেকে 55 ধারা বিষয়ের প্রাসঙ্গিকতা। বিষয়ের প্রাসঙ্গিকতা কি? কোন বিষয়টা আদালতে গ্রহণযোগ্য হবে আর কোনটা হবে না সেইটা। আমরা আস্তে 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 যাচ্ছি। সাক্ষ্য আইনের 3 ধারা। সাক্ষ্য আইনের যত সংজ্ঞা আছে সব হচ্ছে সাক্ষ্য আইনের 3 ধারা। সাক্ষ্য আইনের 4টি স্তম্ভ আছে, 4টা। মনে করেন সাক্ষ্য আইন একটা বিল্ডিং, চারপাশে 4টা পিলার। একটা হচ্ছে সাক্ষী, সাক্ষ্য, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। এই 4টা স্তম্ভ। সাক্ষ্য, সাক্ষী, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। তাহলে সাক্ষ্য কোনটা, সাক্ষী কোনটা, বিচার্য বিষয় কোনটা, প্রাসঙ্গিক বিষয় কোনটা, এই 4টে স্তম্ভ জানলেই আপনার সাক্ষ্য আইনটা অনেক ইজি মনে হবে। আমি কিন্তু সরাসরি ধারা পড়াই যেতে পারতাম, কিন্তু আপনাকে একটু বেসিকটা বুঝতে হবে। 4টে স্তম্ভ আমরা শিখব। এই 4টে স্তম্ভ হচ্ছে সংজ্ঞা, সব হচ্ছে 3 ধারাতে। সাক্ষ্য কাকে বলে আর সাক্ষী কাকে বলে? মনে করেন একটা মামলার বিষয়ে আপনি সাক্ষী দেবেন। তো একটা মামলার বিষয়ে আপনি যা কিছু আদালতে হাজির হয়ে যা কিছু বলবেন সেটাই তো সাক্ষ্য। আবার এই মামলার বিষয়ে যে বলবে তিনি হচ্ছে সাক্ষী। মনে করেন আপনি সাক্ষী দিতে গেছেন, তাহলে আপনি যেটা বললেন, স্যার আমি এই অমুক সময় ওইখানে ছিলাম, এই দেখছি, ওনাকে এই অপরাধ করতে দেখছি, এই আপনি যেটা বলবেন সেটা হচ্ছে সাক্ষ্য। আর যে এই কথাটা বলবে তাকে বলা হয় সাক্ষী, মানে আপনাকে বলা হবে সাক্ষী, কিন্তু আপনি যেটা বলবেন সেটা হচ্ছে সাক্ষ্য। একটা মামলাতে
দুইটা বিষয়ে গুরুত্ব দেওয়া হয় সাক্ষ্য আইন অনুযায়ী। একটা হচ্ছে বিচার্য বিষয়, একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। এই দুইটা শব্দ খুব একটু জটিল, আমি একটু ক্লিয়ার করব, শুধু মনোযোগ দিয়ে শোনেন। একটা বিচার্য, একটা প্রাসঙ্গিক। বিচার্য কোনটা? অর্থাৎ একটা মামলার ক্ষেত্রে যে বিষয়টা নিয়ে সরাসরি বিচার করা হচ্ছে, যে বিষয়টার বিচার চলতেছে, সেইটা হচ্ছে বিচার্য বিষয়। আর প্রাসঙ্গিক বিষয় কোনটা? যেটা সরাসরি বিচার্য না, কিন্তু যার মাধ্যমে বিচার্য বিষয়ে পৌঁছানো যায়, যা প্রমাণ করা যায়, সেটা হচ্ছে প্রাসঙ্গিক। আমি একটু বুঝাই দিচ্ছি। তাহলে সাক্ষ্য, সাক্ষী, এই দুইটা একটু আমরা বুঝে রাখি। কোনো ব্যক্তি যদি আদালতে হাজির হয়ে, তাহলে এই সাক্ষ্য আইনের সংজ্ঞা আপনি যতই দেন, সব কিন্তু ওই চার দেয়ালের মধ্যে। হুঁশ রাখবেন, কোনো ব্যক্তি যদি আদালতে হাজির হয়ে কোনো মামলার বিচার্য বিষয় অথবা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে লিখিতভাবে বা মৌখিকভাবে যে বিবৃতিটা প্রদান করবে, তাকে সাক্ষ্য বলে। তাহলে এই সাক্ষ্য আবার দুই প্রকার, একটা মৌখিকভাবে দেওয়া যায়, আর একটা হচ্ছে দলিলপত্র কাগজের মাধ্যমে দেওয়া যায়। তাহলে মৌখিকভাবে যেটা দেওয়া হবে সেটাকে বলে মৌখিক সাক্ষ্য, আর দলিল উপস্থাপনের মাধ্যমে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে দালিলিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য হচ্ছে কি? ওরাল এভিডেন্স, আর দালিলিক সাক্ষ্য হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। তাহলে আপনি মৌখিকভাবে মুখের কথার মাধ্যমে কোনো সাক্ষ্য দিলে সেটা হচ্ছে মৌখিক সাক্ষ্য, আর দলিল উপস্থাপনের মাধ্যমে সাক্ষ্য দিলে হচ্ছে দালিলিক সাক্ষ্য। আর যে ব্যক্তি, কোনো ব্যক্তি আদালতে হাজির হয়ে কোনো মামলার বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে লিখিত বা মৌখিকভাবে যে বিবৃতি বা দলিল প্রদান করে, সেই বিবৃতির দাতা, অর্থাৎ যিনি বিবৃতি দিয়েছেন, তাকে সাক্ষী বলে। মানে আপনি বিবৃতির দাতা, আপনাকে বলা হবে সাক্ষী, আর আপনি যা বলছেন বা শো করছেন সেইটাকে বলা হবে সাক্ষ্য। আশা করি বুঝতে পারছেন। সাক্ষী, সাক্ষ্য। এখন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মামলা বা অপরাধ প্রমাণের জন্য যে সকল ঘটনা বিবেচ্য, অর্থাৎ রহিম করিমকে খুন করলো, এখানে খুনটা হচ্ছে বিচার্য বিষয়, বোঝার চেষ্টা করবেন। মেইন অপরাধটা হচ্ছে বিচার্য, একজন আরেকজনকে খুন করছে, তাহলে এখানে মেইন অপরাধটা কি? খুন। এই খুনটা নিয়ে আদালতে বিচার চলতেছে, তা যে বিষয়টা নিয়ে আদালতে সরাসরি বিচার চলতেছে সেইটা হচ্ছে বিচার্য বিষয়। যেমন একজন আরেকজনকে খুন করলে সেই খুন হচ্ছে বিচার্য বিষয়। তাহলে প্রাসঙ্গিক বিষয় কোনটা? এই খুনটা কি দিয়ে করা হইল? এটা কি লাঠি দিয়ে পিটিয়ে করা হইল, নাকি ছুরি দিয়ে মারা হলো, বা গুলি করে মারা হলো? যেভাবেই মারা হোক, যেটা দিয়ে মারা হইল সেইটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। তাহলে মূল অপরাধ যেটা নিয়ে বিচার চলতেছে সেটা হচ্ছে বিচার্য বিষয়। বিচার্য, যেটা নিয়ে বিচার চলতেছে, যে অপরাধটা নিয়ে বিচার চলতেছে সেটা হচ্ছে বিচার্য। আর প্রাসঙ্গিক বিষয় হচ্ছে ওই যে কিসের মাধ্যমে অপরাধটা করা হয়েছে সেইটা হচ্ছে প্রাসঙ্গিক। অর্থাৎ প্রাসঙ্গিকটা সরাসরি বিচার্য না। মনে করেন লাঠি দিয়ে পিটিয়ে মারা হলো, তাই মারা হয়েছে, খুনটা হচ্ছে বিচার্য। প্রাসঙ্গিক হচ্ছে ওই যে লাঠির মাধ্যমে
ওটা সরাসরি বিচার্য না, কিন্তু ওই লাঠি দিয়ে মারা হয়েছে সেইটা বুঝতে পারলে আমরা খুনের কাছে পৌঁছাতে পারবো, যে লাঠি দিয়ে মারতে মারতে খুন করা হয়েছে। তাহলে যে উপাদান দিয়ে অপরাধটি করা হয়েছে সেইটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। তাহলে এই সমস্ত সংজ্ঞা হচ্ছে সাক্ষ্য আইনের 3 ধারা। এবার ডিজিটাল রেকর্ড, এটা সাক্ষ্য আইনের 3 ধারা। প্রমাণিত, অপ্রমাণিত, যেটার সম্পর্কে তদন্ত করে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে সেটাকে বলবে প্রমাণিত, আর যেটা কি হয় নাই, প্রমাণিত হয় নাই বা মিথ্যা প্রমাণিত হয় নাই, আর যেটাতে সাক্ষ্য প্রমাণ বা কোনো কিছু অস্তিত্ব পাওয়া যায়নি সেটা হচ্ছে অপ্রমাণিত বা মিথ্যা প্রমাণিত। এই সমস্ত সংজ্ঞা সাক্ষ্য আইনের 3 ধারায় আছে। তাহলে প্রথম, সাক্ষ্য কোনো ব্যক্তি আদালতে হাজির হয়ে মামলার বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ে যে বিবৃতি দিবে সেই বিবৃতিকে বলা হবে সাক্ষ্য, আর যে ব্যক্তি এই বিবৃতি দিবে অর্থাৎ বিবৃতি দাতাকে বলা হবে সাক্ষী। বিচার্য বিষয়, যে বিষয়টা নিয়ে সরাসরি বিচার হচ্ছে, অর্থাৎ মূল অপরাধটা হচ্ছে বিচার্য বিষয়, আর যে উপাদান দিয়ে অপরাধটা করা হচ্ছে সেইগুলো হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। এই বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ের পার্থক্যের আমি ডিজিটাল ডকুমেন্ট কালকে দিয়ে দেব। তাহলে মূল অপরাধ যেটা নিয়ে বিচার চলতেছে সেটা হচ্ছে বিচার্য বিষয়, আর বিচার্য বিষয় অর্থাৎ মূল অপরাধটা যে সকল উপাদান দিয়ে করা হয়েছে সেই উপাদানগুলো হচ্ছে প্রাসঙ্গিক বিষয়, সেগুলো হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। 3 ধারা, আর একটা হচ্ছে 4 ধারা, অনুমান, প্রিজাম্পশন। আদালত অনুমান করতে পারে, অনুমান করবে, আর একটা হচ্ছে চূড়ান্ত প্রমাণ। অনুমানটা কি? জাস্ট মেনে নেওয়া বা সন্দেহ করা বা ভেবে নেওয়া যে হ্যাঁ, মনে করেন সাক্ষ্য আইন কিন্তু আমাদের উদাহরণের মাধ্যমে বুঝতে হবে, নইলে ভাষাগত দিক দিয়ে অনুমান করতে পারে এদি আপনি কি বুঝবেন? উদাহরণ দিচ্ছি, খেয়াল করেন। মনে করেন ধ্রুবরাজ দাদার ঘরে একটা টিভি আছে, রাত্রেবেলা টিভি থেকে ঘুমাইছে, সকালে উঠেই ভোর রাতে কে যেন টিভিটা চুরি করে নিয়ে গেছে। সকালে উঠেই সে দেখে টিভিটা নাই, সাথে সাথে পাশের বাসা হচ্ছে প্রিন্স হৃদয়ের, সেই বাসায় গিয়েই দেখে সেই টিভিটা আছে। চুরি করার অব্যবহিত পরেই যদি ওই জিনিসটা পাওয়া যায়, তাহলে এই দাদার ঘর থেকে টিভিটা চুরি হয়ে গেছে, দেখে না, খোঁজাখুঁজি করে পাশের বাসায় দেখলো সেই টিভিটা। এখন যদি আদালত এটা মনে করতে পারে না যে হ্যাঁ, প্রিন্স হৃদয়ের বাসায় যেহেতু পাওয়া গেছে ওই চুরি করছে, প্রথমে আদালত অনুমান করতে পারে। এইরকম যদি পরিস্থিতি হয় 114 ধারার মতে, যে এইটা এখন প্রিন্স হৃদয়ের বাসায় টিভিটা পাওয়া গেছে, সে যতক্ষণ না এটা মিথ্যা প্রমাণ করতে পারবে, সে তো বলবে না আমি টিভি আনি নাই। এইটা কিন্তু তার প্রমাণ করতে হবে যে টিভিটা তার বাসায় কিভাবে এলো। মনে করেন তার বাসার সামনে সিসি ক্যামেরা আছে, পরে সে সিসি ক্যামেরার ফুটেজে দেখলো অন্য একজন লোক চুরি করে তাকে ফাঁসানোর জন্য তার বাসায় রেখে গেছে। এই সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে যখন প্রমাণ করতে পারবে তখন আবার আদালত তার সিদ্ধান্ত চেঞ্জ করবে, অর্থাৎ
আদালত প্রথমে কিন্তু অনুমান করতে পারবে যে হ্যাঁ, যেহেতু হৃদয়ের ঘরে টিভিটা পাওয়া গেছে, তার মানে হৃদয় চুরি করছে। আদালত অনুমান করতে পারে। তো এটা কি হবে? খণ্ডনীয়। অর্থাৎ যদি এটা আবার পরে অন্যভাবে যদি প্রমাণ করতে পারে হৃদয় যে না, আমি এটা চুরি করি নাই, এইভাবে কেউ রেখে গেছে, তাহলে এই যে যুক্তিটা খণ্ডন করা যায়, তাই এটাকে বলে খণ্ডনীয় অনুমান। প্রথমে আদালত অনুমান করতে পারে যে হ্যাঁ, যেহেতু চুরি করার পরেই তোমার বাসায় পাওয়া গেছে, তার মানে চুরি করছে। তুমি প্রমাণ করো, যদি প্রমাণ করতে পারো তাহলে আমরা সিদ্ধান্ত বদলাবো। কিন্তু প্রথমে তাই বলছে আদালত অনুমান করতে পারে। এবারে দ্বিতীয়টা বলছে আদালত অনুমান করবে। 4 ধারা যাদের কাছে বই আছে এটা বোঝার চেষ্টা করেন। আদালত অনুমান করবে, শ্যাল প্রিজম। প্রথমটা হচ্ছে অনুমান করতে পারে, মে প্রিজম। এবার বলছে অনুমান করবে, শ্যাল প্রিজম। শ্যাল প্রিজমটা কি? যেখানে আদালত কোনো বিষয় অবশ্যই ধরে নেবে, সেখানে এই বিষয়টা যদি আপনি মিথ্যা প্রমাণ না হওয়া পর্যন্ত আদালত মনে করবে এটাই সঠিক। তাহলে এইটা কিরকম? সাক্ষ্য আইনের 105 ধারা মোতাবেক। মনে করেন, উদাহরণটা একটু শোনেন, বুঝতে পারবেন। আমরা দণ্ডবিধির ব্যতিক্রম কিছু ধারা পড়ছিলাম, 76 থেকে 106। যে কোনো একটা ধারা, যে কোনো একটা ধারা, মনে করেন 80 ধারাই ধরেন, যথাযথ সতর্কতা অবলম্বন করার পরেও যদি কোনো দুর্ঘটনা হয় সেটা অপরাধ বলে গণ্য হবে না। তাহলে একজন লোক কুড়াল দিয়ে কাঠ কাটতেছে, সেই কুড়াল হঠাৎ কুড়ালের আছাড়ি থেকে কুড়াল ছুটে গিয়ে সামনে একজন লোকের গায়ে লেগে সে তৎক্ষণাৎ মারা গেছে। এখন মার্ডার মামলা হয়েছে, মার্ডার মামলার পর আদালতে এই মামলা উঠছে, তখন আদালত শ্যাল প্রিজম অনুমান করবে যে হ্যাঁ, না, তুমি ইচ্ছা করেই ওকে খুন করছো। আদালত প্রথমে অনুমান করবে না, তুমি ইচ্ছা করেই ওকে খুন করছো। তখন সাক্ষ্য আইনের 105 ধারা মোতাবেক প্রমাণ করতে হবে। তুমি যদি সাক্ষ্য আইনে 105 ধারা মোতাবেক প্রমাণ করতে পারো যে না, ইওর অনার, এই আমি সঠিকভাবে কুড়াল শক্তপোক্ত ছিল, ঠিকই ছিল, আমি যথাযথ সতর্কতা অবলম্বন করেই এই কাঠ কাটতেছিলাম, কিন্তু আমার অনিচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যহীনভাবে কুড়াল ছুটে গিয়ে লোকটা মারা গেছে। তুমি যখন প্রমাণ করতে পারবা, মানে যতক্ষণ প্রমাণ করতে না পারবা তখন আদালত মনে করবে তুমি খুন করছো। অনুমান করবে, শ্যাল প্রিজম। আদালত ততক্ষণ অনুমান করবে যে হ্যাঁ, তুমিই খুন করছো। তাহলে সাক্ষ্য আইনের 105 ধারা মোতাবেক যখন আদালতে তুমি প্রমাণ করতে পারবা যে তোমার এই অপরাধটা ব্যতিক্রমের মধ্যে পড়ে, তখন যতক্ষণ না পারবা ততক্ষণ আদালত অনুমান করে বসেই থাকবে, না, আমি যা ভাবছি এই হবে, তোমার কোনো কথা কাজ হবে না। তুমি নর্মালি বলতে স্যার আমি খুন করি নাই, আদালত বল আমি অনুমান করব, আমি বসে আছি, আমি ধরেই নিচ্ছি তুমি খুন করছো। আদালত অনুমান করবে যতক্ষণ না তুমি 105 ধারা মোতাবেক এইটাকে মিথ্যা প্রমাণ না করতে পারবা, তত সময় আদালত বসেই থাকবো অনুমান করে তুমি খুন করছো। এখনই কিন্তু রায় দিয়ে দেবো, তুমি মার্ডারের রায় দিয়ে দেবো, কিন্তু এরকম বলবে বারবার। তারপর যখন তুমি 105 ধারা মোতাবেক তার ভুল ভাঙাইতে পারবা তখন তার সিদ্ধান্ত বদলাবে।
আর একটা হচ্ছে চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ মানে এইবার একটা বিষয় আদালতের সামনে আসছে, আদালত মনে করবে যে এইটাই সঠিক, ওইটা আর কোনোভাবে খণ্ডানো যাবে না। মানে এটা হচ্ছে অখণ্ডনীয় অনুমান, এইটা কোনো যুক্তিতর্ক দিয়ে খণ্ডানো যাবে না। কেন? এটা চূড়ান্ত, একদম ফাইনাল। এই ধ্রুবরাজ দাদা গত 2 বছর আগে বিয়ে করেছে। সে এই 2 বছর ধরে স্ত্রীর সাথে বাসা নিয়ে চাকরি করতেছে। 2 বছরের বিয়ের 2 বছরের মাথায় তার একটা সন্তান হয়েছে। এখন এই সন্তানটা কার? তাহলে অবশ্যই ধ্রুবরাজ দাদার, কারণ সে তো বিদেশ ছিল না, সে তো সবসময় স্বামী স্ত্রী একসাথেই ছিল। তাহলে এখানে যদি একটা সন্তান হয়, 112 ধারা, সাক্ষ্য আইনের 112 ধারায় বলছে, তাহলে এই যে সন্তানটা হবে, আদালত যদি মনে করে যে হ্যাঁ যেহেতু এরা একসাথে ছিল, তাহলে এই সন্তান এই ধ্রুবরাজ এবং ধ্রুবরাজের এই, কারণ সন্তানের মা কে সেটা কিন্তু বোঝা সহজ। যে মায়ের গর্ভ থেকে সন্তান জন্ম নেয় ওই তো মা, কিন্তু বাবাকে নির্ণয় করা অনেক কঠিন। কারণ মনে করেন অনেকের স্বামী আছে, সে অন্য পুরুষের সাথে সহবাস করলো, তাই সেইখান থেকে সেই শুক্রাণু থেকে সন্তান হইল, এটা কিন্তু বোঝা কঠিন। স্বামী আছে, স্বামীর সাথেও ইয়া করে, আবার অন্য পুরুষের সাথে, কার ঔরস থেকে আসছে এটা কিন্তু বোঝা কঠিন, কিন্তু মা নির্ণয় করা তো সহজ। এখন যদি প্রশ্ন হয় এই সন্তান ধ্রুবরাজ দাদার কিনা, তাহলে কিভাবে? এরা একসাথেই যেতে ছিল, এদেরই সন্তান। তো এইভাবে যদি কোনো বিষয় আদালত উপস্থাপিত হয়, তখন আদালত চূড়ান্ত প্রমাণ করবে যে এই সন্তান ধ্রুবরাজ দাদার। এতে এটা আপনি আর কোনোভাবে খণ্ডাইতে পারবেন না। এটাকে বলে চূড়ান্ত প্রমাণ। যখন একটি বিষয়কে অপর একটি বিষয়ের চূড়ান্ত প্রমাণ বলে ঘোষণা করা হয়, তখন আদালত প্রথম বিষয়টা প্রমাণ হইলেই অপর বিষয়টা প্রমাণিত হয়েছে বলে গণ্য করবে। এটা যে বইয়ের ভাষা। অর্থাৎ যখন প্রমাণ হবে ধ্রুবরাজ দাদা এবং তার স্ত্রী একই সাথে বিয়ের পর থেকে একসাথে থেকেছিল, তখন তাদের যে সন্তান হয়েছে, তো এই সন্তান যে ধ্রুবরাজ দাদার, এইটা আর আলাদা করে প্রমাণ করার দরকার হবে না। ওই যে একসাথে থাকছে এইটা প্রমাণ হইলেই পরেরটা সন্তানটা যে তার, এটাও অটোমেটিক প্রমাণ হয়ে যাবে। আদালত তখন এইটাকে চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরে রায় দিতে পারবে। এই 4 ধারাটা আমি যখন প্রথম পড়ছি কেউ ক্লিয়ার করে নাই। এই 4 ধারাটা সবসময় আমার কাছে এত কঠিন লাগছে, কিন্তু 4 ধারাটা আমাদের উদাহরণ দিয়ে বুঝতে হবে। তাহলে আদালত অনুমান করতে পারে, মে প্রিজম, অর্থাৎ আদালত একটা জিনিস ধরে নিতে পারে যে হ্যাঁ এই চুরি, মানে এই টিভিটা ওই চুরি করছে, যেহেতু ওর বাসায় পাওয়া গেছে, আদালত ধরে নিতে পারে। কিন্তু আপনি যত সময় না আপনি সেইটা মিথ্যা প্রমাণ করবেন, তত সময় সে মনে মনে ধরে নিতে পারে। আচ্ছা, ধরে নিলাম তুমি চুরি করছো, এখন তুমি প্রমাণ করো। যত সময় না প্রমাণ করবেন তত সময় ধরে নিতে পারে, অনুমান করতে পারে। আরেকটা হচ্ছে অনুমান করবে যে হ্যাঁ তুমি ইচ্ছা করেই এই লোকটাকে খুন করছো, কিন্তু এই বিষয়টা আপনি যত সময় না 105 ধারা মোতাবেক মিথ্যা প্রমাণ করবেন, তত সময় আদালত ধরে বসেই থাকবে, অনুমান করবে। আর একটা হচ্ছে চূড়ান্ত প্রমাণ,
যখন দুইটা বিষয়ের মধ্যে একটা যদি প্রমাণিত হয় তাই বাকিটা অটোমেটিক প্রমাণিত হবে, তখন আদালত মনে করবে এটা চূড়ান্ত, এইটার উপর বেস করে একটা কি দেবে, একটা রায় দিতে পারবে, চূড়ান্ত প্রমাণ। যেহেতু তারা একসাথে থেকেছিল তাই এই সন্তান তাদের। 112 ধারা। তাহলে এই যে 4 ধারার সাক্ষ্য আইনে 4 ধারার 3টা বিষয় অনুমান করতে পারে। মে প্রিজম, মে মানে পারে, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি, মে মানে পারে, মে প্রিজম। আর একটা হচ্ছে শ্যাল প্রিজম, অনুমান করবে। আর একটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ, মানে চূড়ান্ত প্রমাণ। এটা আপনারা একটু বই থেকে দেখে নেবেন, তাহলে আরো ক্লিয়ার হবে। আপনারা কি কিছু বুঝতে পারলেন? সবাই একটু কমেন্ট করেন তো। নিজে বোঝা একটা জিনিস, কিন্তু অন্যকে বোঝানো অনেক কঠিন। 4 ধারাটা কি কিছু বুঝতে পারলেন? সবাই একটু কমেন্ট করেন। এমসিকিউ হবে। কিছুটা বোঝা গেছে। একটা চমৎকার 1 লাইনের ধারা, খুবই গুরুত্বপূর্ণ। 5 ধারা, আজকের ক্লাসের সর্বশেষ ধারা 5 ধারা। আদালতে গিয়ে আপনি 2টা বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন। আদালতে গিয়ে আপনি 2টা বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন। এক হচ্ছে বিচার্য বিষয়ে, আর হচ্ছে প্রাসঙ্গিক বিষয়ে। এ বাদে আপনি কোনো বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন না। এর বাদে আপনি কোনো বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন নয় রস্বীকারে না। স্যার কি খাচ্ছে? আমি একটু তরমুজ খাচ্ছি। বাসায় পড়াইতে আসছি তো, বাসার এই যে যাদেরকে পড়াইতে আসছি সেই বাসার মালিক দিল। বাসার মালিক দিল। এখন এক মাস্টার গেছে বাসায় পড়াইতে যাওয়ার পরে মাস্টাররা যখন টিউশনি করায়, প্রথম গেলে, যখন প্রথম দিন যায়, প্রথম 2-3 দিন চা দেয়, বিস্কুট দেয়, এরপরে কিন্তু তেমন একটা আর কিছু দেয় না। এখন এই ধ্রুবরাজ দাদা নতুন টিউশনি পাইছে, প্রথম সে পড়াইতে গেছে, ভালোই চা বিস্কুট দিয়েছে, ইদানিং দেয় না। তা আজকে পড়াইতে যাওয়ার পর দেখলো বাসায় বিরিয়ানি রান্না করা হচ্ছে। এখন ধ্রুবরাজ দাদা প্রতিদিন 1 ঘন্টা পড়ায়, আজকে বিরিয়ানি রান্না হচ্ছে দেখে, বিরিয়ানি রান্না এখনো শেষ হচ্ছে না, 1 ঘন্টা পড়ানো শেষ, তাও শেষ হচ্ছে না। তারপর সে আরো আধা ঘন্টা বেশি পড়াইলো, তাও শেষ হচ্ছে না। মানে সে অপেক্ষা করতেছে বিরিয়ানি রান্না কখন শেষ হবে। করতে করতে সে 2 ঘন্টা পড়াইলো একটু বিরিয়ানি পাওয়ার জন্য, কিন্তু 2 ঘন্টা পড়ানোর পরেও তাকে বিরিয়ানি দিল না। তারপর সে রাগ হয়ে চলে গেল। আপনারা কেউ এই কাজ করবেন না? আপনাকে যদি বিরিয়ানি দেওয়া হয় তাহলে প্রথমে আপনি আসার সাথে সাথেই বলবে যে স্যার আজকে, অর্থাৎ যাকে পড়ান তার মা বাবা বলবে স্যার আজকে একটু বিরিয়ানি হচ্ছে, আপনি পড়ানোর শেষে বিরিয়ানিটা খেয়ে যাইয়েন। কিন্তু বলে নাই আপনাকে আপনি 2-3 ঘন্টা যদি পড়ান কাজ হবে না। এখন সাক্ষ্য আইনের 5 ধারাটা আজকের ক্লাসের সর্বশেষ ধারা। আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 5 ধারায় বলছে, কোনো মামলার বিষয়ে আপনি আদালতে হাজির হয়ে
দুইটা বিষয়ে কেবল সাক্ষ্য দিতে পারবেন, হয় বিচার্য বিষয় অথবা প্রাসঙ্গিক বিষয়। এটা কেন বলা হইল বুঝতে হবে আপনাকে। বিচার্য বিষয় কোনটা? মনে করি একটা মার্ডার মামলার সাক্ষী আপনি, এই 5 ধারাটা হচ্ছে সাক্ষীদেরকে বলা হয়েছে। এই মার্ডার মামলাটায় বিচার্য বিষয় হচ্ছে খুন, খুনটা হচ্ছে বিচার্য মূল অপরাধ। আর এরপর গুলি করে মারা হয়েছে বা জবাই করে মারা হয়েছে, ছুরি দিয়ে মারা হয়েছে, যা দিয়ে এই যে উপাদান দিয়ে খুনটা সংগঠিত হয়েছে, এইগুলো হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। এখন আপনি সাক্ষ্য দিতে গেছেন, সাক্ষ্য দিতে গেলে এই বাদী বা বিবাদীর মনে অনেক কথা জমে থাকে। গ্রামের মহিলারা যখন ঝগড়া করে, মনে করেন এক বাড়িতে পাশাপাশি 2টা ঘর, এক ঘরের মুরগি গিয়ে অন্য ঘরের ধান খেয়ে ফেলল। তারপরে তো 2 মহিলা ঝগড়া শুরু হয়, তোর মুরগি কতদিন বলছি পেতে রাখবি, রাখো নাই, যে আজকে আমার ধান খাইছে, ঠিক আছে, এরপর পাইলে ইয়ে করবো এই করবো, তোর মুরগি মেরে ফেলবো। এরকম ঝগড়া হতে হতে তখন তারপর কি করে, তারা একটা বিষয়ের মধ্যে থাকে না, তখন তারা শুরু করে ওই আগে কি হয়েছে, ঠিক আছে, তখন নতুন অন্যান্য বিষয়, তোর মেয়ে তো বেরোই গেছে, আমরা জানি না, তো অত লোক ভালো না রে, সে আবার বলে হয় তোমরা কত ভালো, আমরা সবই জানি, খালি মুখ ছুটাইও না। এই যে গ্রামের মহিলারা ঝগড়া করতে করতে মেইন যে বিষয়টা নিয়ে ঝগড়া হয়, কিছু সময় পর ওইটাতে আর থাকে না, অন্যান্য আগে কি হয়েছে, আগে কি হয়েছে সেইগুলাই চলে যায়। তো এইরকম আদালতে এসে বাদী বিবাদীর মনে তো কত কথা থাকে, আদালত বলছে না, এইসব ফাও কথা শোনার সময় নাই, এসব ফাও কথা শুনতে গেলে আসল বিষয়টা হারিয়ে যাবে, তাহলে মূলে প্রবেশ করা যাবে না। এই জন্য লিমিট করে দেওয়া হয়েছে 5 ধারাতে, যে আপনি যে সাক্ষ্য দিতে যাবেন, আপনি যাইয়া মানে হাইতালি বাইতালি বিভিন্ন কিছু আপনি বলার সুযোগ নাই। আপনাকে মেন 2টা বিষয়ের মধ্যে, স্পেসিফিক 2টা বিষয়ের মধ্যে লিমিট থাকতে হবে। হয় আপনি বিচার্য বিষয় অর্থাৎ মূল অপরাধ সম্পর্কে সাক্ষ্য দিতে পারবেন, অথবা এই অপরাধটা ঘটছে যে সব উপাদান দিয়ে সেই বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন। ইহা ছাড়া অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন না। ভিডিওতে সমস্যা হয়েছে নাকি? Waiting for live video signal. ভিডিও তো দেখা যাচ্ছে না। ক্লাস কি দেখা যাচ্ছে নাকি বন্ধ হয়ে গেল? সময় লাগে না, সারা সময় লাগে।